এই মামা, সত্যি করে বলো, আমার মা কোথায়? ফাহাদ পুতুলের প্রশ্ন শুনে উত্তর দিল। আপু তো ঘরে। পুতুল মায়ের ঘরের সামনে এলো। ময়ূরী চাতক পাখি নিয়ে দরজার দিকে তাকিয়েছিল পুতুলকে দেখার জন্য। পুতুল সাদা একটা জামা পরেছে, কোমর সমান চুলগুলো বাবা যত্ন করে দুই পাশে বেনি করে দিয়েছে। পায়ে একটা পুতুল জুতা পরে, বুকে গোলাপি রঙের একটা বিড়াল শক্ত করে জড়িয়ে ধরে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। ময়ূরীর চোখ ঝাপসা হয়ে এলো। বিছানা থেকে নেমে দুহাত বাড়িয়ে দিতে মেয়েটা ছুটে এসে মায়ের বুকে হামলে পড়ল। ময়ূরী মেয়েটাকে বুকে আগলে নিয়ে মাথায় চুমু খেয়ে বলল। মা, তুমি এসেছো? পুতুল বলল, তুমি আমায় রেখে এসেছো কেন? জানো আমি কত কেঁদেছি। ময়ূরী মেয়েকে নিয়ে বিছানায় বসলো। বাচ্চাটার চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, সরি। আমায় কেন নিয়ে এলে না? ময়ূরী উত্তর দিতে পারল না। পুতুল ঠোঁট উল্টে ফের জড়িয়ে ধরল তাকে। তার ভাষ্যমতে ময়ূরীর অবয়ব থেকে মামা একটা ঘ্রাণ পায় সে। মায়ের কাছে থাকলে তার আনন্দ হয়। এক রাতে ময়ূরীর মনে হলো 1 বছর ধরে সে পুতুলকে দেখে না। ময়ূরীর মায়া হলো খুব। বাচ্চাটার দোষ কোথায় এখানে? বাবা মায়ের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। পুতুল চুপটি করে মায়ের বুকে পড়ে রইল। এখানেই তো শান্তি, ভরসা, সুখ। হঠাৎ দরজার সামনে একটা লম্বাটে কালো ছায়া এসে থামলো। ময়ূরী ছায়াখানা দেখে মুখ ফিরিয়ে নিল। সে জানে ছায়ার মালিককে, চেনে সে পুরুষকে। মেয়েটা দৃষ্টি নত করে পুতুলকে বুকে জড়িয়ে ধরে বসে রইল। তাহসিন ব্যথাতুর চোখে সেই দৃশ্য দেখে এগিয়ে এলো গুটি গুটি পায়ে। ময়ূরীর পাশে এসে দূরত্ব রেখে বসলো। কারোর মুখে তখন কোনো কথা নেই, কী বা বলবে। তাহসিন কথা খুঁজে পেল না। আচমকা ঘরে ঢুকলেন ফিরোজা বেগম। জামাইয়ের মেয়েকে এক ঘরে দেখে কিছুটা থমথমে খেলেন। তিনি এসেছিলেন ময়ূরীকে ডাকতে। অরুণিমা বেগম ময়ূরীর সাথে কথা বলতে চাইছেন। ময়ূরী মাকে দেখে শান্ত হয়ে বলল। কিছু বলবে আম্মা? ফিরোজা বেগম ঘন ঘন মাথা নেড়ে নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন, পুতুলকে আমি নিয়ে যাচ্ছি, বাচ্চাটা এখনো খায়নি কিছু। তিনি তাড়াতাড়ি প্রস্থান করে ঘরের দরজা চাপিয়ে দিলেন। ঘরে নেমে এলো নীরবতা। ময়ূরী শূন্য দৃষ্টি মেলে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। একটা বারো সে তাহসিনের দিকে তাকায়নি। তাহসিন আজ সাহস করে বলতে পারছে না। এই মেয়ে, তাকাও আমার দিকে। আমায় না দেখলে তোমার দিন ভালো কাটবে কি করে? তাকাও বলছি। ঘরে তখন থমথমে নীরবতা। দুজনের একজনের মুখেও কথা নেই। ফিরোজা বেগম যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে গেছেন। বাইরে থেকে ফাহাদার পুতুলের ঝগড়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাহসিন হালকা গলায় কেশে বলল। শুনছো? ময়ূরী উত্তর দিল না। তাহসিন শুষ্ক ঠোঁট ভেজালো, লম্বা শ্বাস টেনে বলল। এখনো রেগে আছো? এবার ময়ূরী মাথা তুলে খোলা জানালা দিয়ে বাইরে তাকালো। বাইরে রোদ উঠেছে, স্বচ্ছ আকাশ আজ। মেয়েটা বলল। রাগ হবে কি নিয়ে? আমাকে কি মাফ করা যায় না? জানেন, কথা কখনো সামান্য হয় না। কথা যেমন একটা সংসার বাঁধে, ঠিক তেমন একটা সংসার ধ্বংসও হয়ে যায়। তাহসিন আজ একদম নিশ্চুপ। আজ ময়ূরীর কথার পিঠে সে কোনো বাক্য খুঁজে পাচ্ছে না। ময়ূরী মৃদু হাসলো, দৃষ্টি নত করে পড়ল। যে সংসার আমি এতদিন নিজের ভেবে এসেছি সেই সংসার তো আমার নয়। আমি যাকে নিজের সন্তান মনে করেছি সেই সন্তানটাও আমার নয়। তাকে তো আমি পেটে ধরিনি। আর আর যাকে নিজের স্বামী বলে মেনেছি সেই লোক তো। তাহসিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। কি করবে সে? কি বা করার ছিল তার? তাহসিন বলল। তুমি কি ফিরবে না আমার সাথে? যেখান থেকে নিজ ইচ্ছায় বেরিয়ে এসেছি সেখানে ফিরে যাই কি করে? তাহসিন হাত বাড়িয়ে ময়ূরীর হাত ধরতে গেলে ময়ূরী হাত সরিয়ে শক্ত গলায় বলে। বেরোন ঘর থেকে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আমায় তোমার সহ্য হচ্ছে না? না। ময়ূরী। ময়ূরী কান্না চেপে ঠোঁট কামড়ে ধরল, মাথার কাপড় টেনে নিয়ে বলল। আপনি বের না হলে আমি বেরিয়ে যাব এখন। তাহসিন ময়ূরীর সাথে খুলে কথা বলতে চাইল। ময়ূরী শুনল না। কিশোরীর মন তখন অভিমানে ভরে উঠেছে। কত বড় সাংঘাতিক একটা কাজ করেছে। তাহসিন তার সাথে ভাবলেও কেমন মরে যেতে ইচ্ছা করে। তখন রাত ছিল ঘন কালো। সেই রাতে তাহসিন কি করে পারল নিজের অর্ধাঙ্গিনীকে বাড়ি থেকে বের করে দিতে? ময়ূরী তো শুধু সত্যিটা জানতে চেয়েছিল, শান্ত থেকে জিজ্ঞাসা করেছিল। পুতুলটা আপনার সন্তান নয়, তাহলে কেন এতদিন আমায় এই অন্ধকারে রেখেছিলেন? তাহসিন তার উত্তর না দিয়ে উল্টো ওভার রিয়েক্ট করেছিল। কিশোরীর ছোট্ট মনে গভীর ক্ষত এঁকে দিয়েছিল। সব ভুলের তো ক্ষমা হয় না। কিছু ভুলগুলো হৃদয় এমনভাবে আঘাত করে যা মরণের মতো যন্ত্রণা দেয়। মেয়েটা পিছন ঘুরে বসে রইল। তার কাঁধ দুটো ক্ষীণভাবে কাঁপছে, বুকের ভেতরটা ব্যথায় মোচড়াচ্ছে। যে মানুষটার জন্য সব ছেড়ে নিজের সংসার গড়েছিল সেই মানুষটাই এক রাতে তাকে যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাহসিন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার আঙ্গুল দরজার হাতলে যায়, তবে খুলতে পারল না। আরেকবার ফিরে তাকালো ময়ূরীর দিকে। তার চোখে অসহায়তা, লজ্জা, অনুতাপ সব মিলেমিশে একাকার। তাহসিনের গলা ভেঙে এলো, তবু নরম গলায় বলল। একবার তাকাবে আমার দিকে? তাকালে কি হবে?
আপনার প্রতি যে বিশ্বাস ছিল সেটাই তো ভেঙে গেছে। বিশ্বাস ভাঙলে মানুষ কি আগের মতো হতে পারে? তাহসিন শুষ্ক মুখে হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। তাহসিন বেরিয়ে যেতেই মেয়েটা চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ল চোখের জল। হু হু করে ডুকরে উঠল মেয়েটা। তাহসিন বাইরে এসে দেখলো সবাই কথায় ব্যস্ত। অরুণিমা বেগম ছেলের শুকনো মুখ দেখে ঘটনা যেন বুঝতে পারলেন। স্বামী স্ত্রীর ঝামেলায় জড়ানো ঠিক নয় জেনে অরুণিমা বেগম ভাবলেন ময়ূরীর সাথে তিনি কথা বলবেন। বাড়ির বউ এভাবে বাড়ির বাইরে থাকলে কেমন দেখায়। বক্কর তখন গম্ভীর মুখে বসে আছেন চেয়ারম্যান বাড়ির সদস্যদের সামনে। তাহসিনকে দেখে খানিক রাগ হলো তার। বোরহান সওদাগর আজ নীরব দর্শক। নাতির কর্মকাণ্ডে ভীষণ লজ্জিত হয়েছেন তিনি। ময়ূরীকে এক প্রকার জোর করে চেয়ারম্যান বাড়ির বউ বানিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি বক্করকে কথা দিয়েছিলেন মেয়েকে সুখে রাখবে, অথচ আজ তাহসিনের একটা ভুলের জন্য এভাবে লজ্জায় মাথা নিচু করে বসে থাকতে হচ্ছে। অরুণিমা বেগম ময়ূরীর সাথে কথা বলতে চাইলে ফিরোজা বেগম বলেন দুপুরের খাবার খাওয়ার পর তারপর ঠান্ডা মাথায় আলোচনা করা যাবে। এখন আগে হাত মুখ ধুইয়ে নিতে। ময়ূরী নিজেকে শান্ত করে মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বের হলো। বেরিয়ে আসতেই সে হেসে সালাম করলো তাদের। আফিয়া ময়ূরী শুকনো মুখ দেখে দৃষ্টি নামিয়ে নিল। কি অবস্থা মেয়েটার! কাল অবধি যে মেয়েটা কাল ভরে হেসেছে সেই মেয়ের মুখের দিকে আজ তাকানো যাচ্ছে না। অরুণিমা কাছে ডাকলেন ময়ূরীকে। ময়ূরী কাছে এগিয়ে গিয়ে শাশুড়িকে বলল। দুপুর তো হয়ে গেছে আম্মা, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। অরুণিমা বেগম বললেন। প্রথমবার বিয়ে বাড়ি এসেছি, না খেয়ে যাবো ভেবেছো? ময়ূরী হাসলো। দাদির পাশে পুতুল গাল ফুলিয়ে বসে আছে ফাহাদের সাথে। ফাহাদের হাতে সেই পুতুলটা। সে একা একাই বকবক করছে নিজের মতো। ফিরোজা বেগম রান্নার ব্যবস্থা করছেন। ময়ূরী ফাহাদ আর পুতুলকে নিয়ে ঘর থেকে বের হলো বাইরে। ওয়াহিদ থানায় গেছে কিছু কাজের জন্য। সে এসে পড়বে খানিকক্ষণের মধ্যে। মধু ব্যস্ত অতিথি আপ্যায়ন করতে। ফাহাদ আর পুতুল ময়ূরীর শরীর ঘেঁষে বসে আছে বারান্দার চৌকিতে। পুতুল মায়ের গলা জড়িয়ে ধরেছে। অন্যদিকে ফাহাদ গাল ফুলিয়ে রাগে ফুঁসছে। বক্কর ফরাজির সাথে বোরহান সওদাগর ঘরের মধ্যে কথা বলছেন বলে ময়ূরী বাচ্চাদের নিয়ে বাইরে এসেছে। সে চোখ ঘুরিয়ে পুকুরের পাশে চোখ রাখতে মনে হলো বাড়ির বাইরে জাম গাছের কাছে কেউ একজন দাঁড়িয়েছিল। রাজুর মতো কেউ। রাজু এসেছিল কি? ময়ূরীর কপালে ভাঁজ ফেলে রান্নাঘরের সামনে মধুর দিকে তাকালো। মধু তো বলেছিল রাজুর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে সেখানে কি করছে? তাহসিন তাকে বেশ কয়েকদিন আগে বলেছিল রাজু রাত্রেবেলায় বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। একদিন সে নিজে দেখেছে একটা ছেলেকে নিয়ে এসেছিল। রাজুর চোখে চশমা ভেঙে মাটিতে পড়েছিল। রান্না প্রায় হয়ে এসেছে। এরই মধ্যে তাহসিন ফিরেছে বাইরে থেকে ওয়াহিদের সাথে। সাথে এসেছে আদনান। আদনান উঠোনে ময়ূরীকে দেখে সালাম দিয়ে বলল। ভাবি ভালো আছেন? ময়ূরী মাথা নাড়িয়ে বলল। আল্লাহ ভালো রেখেছে। আপনি ভালো আছেন? জি ভাবি। খালা কোথায়? ঘরেই আছেন, ভেতরে যান। আদনান মাথা নাড়িয়ে ঘরের ভেতরে গেল সবার সাথে। খাওয়ার ঘরে আজ মেহমান দিয়ে ভরা। খাবার পরিবেশন করছে ময়ূরী। ছোট পুতুল আজ নিজের হাত দিয়ে খাবার খাচ্ছে। শুধু যে নিজে খাচ্ছে তা নয়, বরং ছোট ছোট হাতের মুঠোয় ভাত মাখিয়ে ফাহাদের মুখেও তুলে দিচ্ছে। শেষ মুঠোয় ফাহাদের মুখে ভাত দিয়ে চোখ পাকিয়ে বলল। এই মামা, দুষ্টমি করলে একটা চটকানা দিব। ফাহাদ মুখে ভাত নিয়ে ডেপ ডেপ করে পুতুলের দিকে তাকিয়ে বলল। এটা আবার কি? পুতুল বাম হাত উঠে ফাহাদের গালে আস্তে করে হাত ছুঁয়ে বলল। এটা ময়ূরী পুতুলকে দেখে অবাক হলো ভীষণ। দুঃখে চোখ ভিজে এলো আবার। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিশ্রাম নিলেন সবাই। অরুণিমা বেগম আর আফিয়া ময়ূরীর সাথে বসে আছেন মধুর ঘরে। ময়ূরীর বুকে পুতুল মাথা রেখে ঘুমাচ্ছে। বাচ্চাটা আজ একটুও জ্বালায়নি তাকে। অরুণিমা বেগম খানিকক্ষণ পর পর দীর্ঘশ্বাস ফেলছেন। আফিয়া ময়ূরীর পাশেই বসে আছে। দেখো মা, আমি জানি না কার কাছে কি শুনেছো, কিন্তু বাড়ি ছেড়ে চলে আসাটা কি ঠিক হয়েছে? ময়ূরী পুতুলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। নিজেদের কথা বাড়ির মানুষ জেনেছে, এতে আমার ভীষণ লজ্জা করছে আম্মা। কিন্তু আমার কিছুই করার নেই। আপনার ছেলে অন্যায় করেছে, এটা কেন মানতে পারছেন না? আমি তো একবারও বলিনি তাহসিন অন্যায় করেনি। সে অন্যায় নয়, পাপ করেছে। শুধু কি আপনার ছেলে দায়ী? আপনারা কেউ দায়ী নন? মুখের উপর এমন একটা কথা বলে ময়ূরী নিজে হতভম্ব। ঠোঁট কামড়ে ধরল। তবু মনে হলো ভুল তো কিছু বলেনি সে। দোষ শুধু তাহসিনকে দিলেই হবে না, সাথে তো পুরো পরিবারও ছিল। অরুণিমা বেগম খানিকক্ষণ চুপ থেকে বললেন। তা তো আর অস্বীকার করতে পারি না, অন্যায় তো করেছি। দেখো মা, ভুলটা শুধু তাহসিনের না, আমাদেরও। আমরা কোনো দুঃসাহসে তোমাকে এত বড় সত্যি না বলে রেখেছি। ভাবলে আমার নিজেরই লজ্জা করে। তুমি পুতুলের বিষয়ে জানলে কি করে? ময়ূরী শুষ্ক গলা ভিজিয়ে বলল। আপনি আর দাদি সেদিন রান্নাঘরে পুতুলকে নিয়ে কথা বলছিলেন। পুতুল যে আপনার ছেলের সন্তান নয় সেটা আমি ওই দিনই জেনেছিলাম। বড় ভাবিকে জিজ্ঞেস করেছি সত্যিটা বলতে, কিন্তু ভাবিও আমায় পুরো সত্যি কথাটা বলেনি। দরজার সামনে তখন মধু এসে দাঁড়িয়েছে।
সন্ধ্যা নেমেছে আরো অনেকক্ষণ আগে। মধু তাহসিনের আম্মাকে ঘরের বাইরে ডাকলো একটু। আফিয়া তখন ময়ূরীর হাত মুঠোয় নিয়ে কাতর গলায় বলল, তুমি বাড়ি ফিরে চলো ময়ূরী। ময়ূরী মাথা নাড়ল। চোখের পাতায় জল জমে উঠলেও সে কান্না আটকে রাখলো। বাচ্চাটা ঘুমাচ্ছে, তার বুকের উপর শ্বাস পড়ছে হালকা হালকা। এমন মায়ের সন্তান, অথচ সে নিজের পেটের সন্তান নয়। আফিয়া বলল, তুমি ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে দেখবে। ময়ূরী মাথা নিচু করে পুতুলের চুলে আঙ্গুল চালালো। সব ঠিক হয় কিভাবে? বিশ্বাস ভেঙে গেলে কি আবার গড়া যায়? আমি মানছি তাহসিন দোষ করেছে, তাই বলে সংসার ছেড়ে দিবে? ছাড়তে তো চাইনি, ছেড়ে দিতে বলা হয়েছে। এটা ভুল ময়ূরী। ময়ূরী উত্তর দিল না। আসলে কি ভুল? লম্বা নিঃশ্বাস টানলো। কি করবে সে? এইটুকু বয়সে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে কখনো ভাবেনি। খানিকক্ষণ পর ফিরোজা বেগম এলেন মেয়ের কাছে। তিনি বসলেন মেয়ের পাশে। পুতুল তখনও মায়ের কোলে শুয়ে। ফিরোজা বেগম আর চোখে নাতনির মুখ দেখে বললেন, তারা নিতে এসেছেন তোকে, কেন রাজি হচ্ছিস না? আজ বাদে কাল নুপুরের বিয়ে, বাড়ির বউ বাড়িতে না থাকলে কেমন দেখা যায়? ময়ূরী আশ্চর্য হয়ে বলল, এখন মানুষকে দেখানোর জন্য সেখানে যেতে হবে আমায়? যাবি না কেন? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাবি না? সংসার কে দেখবে? সংসার করতে হলে এমন ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে, তাই বলে সংসার ছেড়ে দিবি কেমন কথা? আমি থাকলে কি তোমার খুব বেশি অসুবিধা হবে আম্মা? ফিরোজা বেগম হঠাৎ সাংঘাতিক এক বাক্য আওড়ালেন। তিনি রেগে গিয়ে বললেন, এখন কি তাই তোকে আজীবন খাওয়াবো আমরা? তাই যদি হতো তাহলে তোকে বিয়ে দিয়েছি কেন? মায়ের মুখে এমন কথা শুনে ময়ূরী চোখ তুলে তাকালো একদম মায়ের মুখ পানে। মায়ের রাগান্বিত বদন পানে। শ্বাস আটকে এলো মেয়েটার। শ্বাস আটকে মায়ের কথা হজম করার চেষ্টা করলো। সব কথা কি হজম হয়? হয় না। তারও হলো না। মেয়েটা শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আম্মা, বাপের বাড়ির এক মুঠো ভাতের দাম যে এতটা জ্বালা ধরাবে কোনোদিনও ভাবিনি আমি। যে ঘরে বড় হয়েছি, আজ সেই ঘরে নিজের জন্যই লজ্জা লাগছে আমার। তোমাদের বাড়িতে যে ভাত আমি ছোটবেলায় হাত ছুঁয়ে খেতাম, আজ সেই ভাত যেন আমার আমার জন্য বোঝা হয়ে গেছে, তাই না আম্মা? মেয়ে হয়ে জন্মানোটাই সত্যি বড় দোষ, খুব বড় অপরাধ। ময়ূরীর এই কথা শেষ হতেই ফিরোজা বেগম স্তব্ধ হয়ে গেলেন নিজের বলা কথায়। এত বড় একটা কথা তিনি বলতে পারলেন মেয়েকে? এত ভারী একটা কথা। এতদিনের নির্ভরতা, বিশ্বাস, ভালোবাসা সব কেমন এক মুহূর্তে তার কথার আঘাতে ভেঙে খান খান হয়ে গেল। আফিয়া নিঃশব্দে মুখ ফিরিয়ে নিল। সেও যেন লজ্জা পেল ময়ূরীর সামনে। মেয়েটা আর কিছু বলল না, শুধু দু চোখের পাতা ভিজিয়ে উঠল, কিন্তু কান্না নামতে দিল না। যেন চোখের জলের প্রতিটা ফোঁটা এখন তার আত্মসম্মানের পাহারা দিচ্ছে। ফিরোজা বেগম এবার একটু শান্ত হয়ে বললেন, আমি আমি রাগের মাথায় বলে ফেলেছি। এমন কথা মানুষ বলে? ময়ূরী ঠোঁট কামড়ে ধীরে বলল, যে বাড়িতে মেয়ে বড় হয় সে বাড়িতেই মেয়ের থাকার জায়গা থাকে না, তাহলে আর কি বলবো আম্মা? ফিরোজা বেগম মুখে আঁচল চেপে দৌড়ে বের হলেন ঘর থেকে। আফিয়া নিঃশব্দে প্রস্থান করলো। ময়ূরী দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়ের বলা কথাখানা যেন বুকে খুব লেগেছে। মনে হচ্ছে কেউ বুকের ভেতর ছুরি দিয়ে লাগাতার আঘাত করছে। ময়ূরী দরজার ফাঁক দিয়ে মায়ের দৌড়ে চলে যাওয়া দেখলো। ঘরটা হঠাৎ অদ্ভুত নীরব হয়ে গেল। শুধু পুতুলের ছোট ছোট শ্বাস ওঠা নামা, এটাই যেন একমাত্র জীবন্ত শব্দ। মেয়েটা নিজের বুকের ভেতরে হাত রেখে দেখলো সেখানে ব্যথা হচ্ছে। সত্যি সে সেই ব্যথাটাও চেপে রাখলো, যেন কাঁদলে লাঞ্ছনা আরো বাড়বে। রাত নামলো। পুরো গ্রাম তখন শান্ত। সওদাগর বাড়ির মানুষজন চলে গেছেন। তাহসিন মেয়েকে নিয়ে থেকে গেছে। ময়ূরীর ঘরে শুয়ে আছে তিনজনেই। পুতুল মায়ের শরীর জড়িয়ে ধরে আরাম করে ঘুমোচ্ছে। ময়ূরী কিংবা তাহসিনের চোখে ঘুম নেই। বিয়ের এতদিন কখনো ময়ূরী সংসার জীবনে এত বিষণ্ণতার আঁচ পায়নি। তবে আজ কেমন যেন বিষের মতো লাগছে এই সংসার জীবন, বাস্তবতা। ময়ূরী চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ তাহসিনের কণ্ঠস্বর পেয়ে অন্ধকারে চোখ তুলে তাকালো। এই অন্যায় কেমন করে যেন করে ফেলেছি। গত কয়েক বছর ধরে পুতুলকে নিজের জীবন বলে ভেবে এসেছি। পুতুল যেন আমার মস্তিষ্কে আঠার মতো লেগে থাকে সব সময়। ও আমার বড় ভাইয়ের মেয়ে। ওর মা বাবা মারা যাওয়ার আগে পুতুলের দায়িত্ব আমায় দিয়েছিল। ভাবি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাতটা শক্ত করে ধরে পড়েছিল। মিশু, আমার মেয়ে আজ থেকে তোমার। কোনোদিনও তাকে মা বাবার অভাবটা বুঝতে দিও না। আমি কখনই বিয়ে করতে চাইনি জানো। সবসময় ভেবেছি বিয়ে করলে বোধহয় আমার মেয়েটাকে অবহেলায় বড় হতে হবে। ভেবেছি পুতুলকে আমি ভালো রাখতে পারবো না। তাহসিন থেমে গেল একটু। অন্ধকারে তার কণ্ঠ যেন আরো ভারী শোনালো। ময়ূরী নিঃশব্দে তাকিয়ে আছে। পুতুলের মাথা তার বুক থেকে গড়িয়ে বিছানায় পড়েছে। মেয়েটা গভীর ঘুমে। তাহসিন আবার বলল, তোমার মতন কাউকে পেয়ে আমি সাহস করেছিলাম সংসার করতে। ভেবেছিলাম তুমি যেহেতু কোমল, যত্নশীল,
তুমি পুতুলকে নিজের সন্তানের মতো দেখবে। তাই তাই সত্যিটা বলতে পারিনি। সব সময় একটা ভয় আমাকে খেয়ে ফেলতো। যদি তুমি দূরে সরে যাও, যদি ভাবো তোমার স্বামী একজন পরের বাচ্চাকে নিয়ে পড়ে আছে, আমার সেই ভয় আমাকে অন্ধ করে দিল। আমি ভেবেছিলাম সত্যিটা জানলে হয়তো ওর প্রতি তোমার মায়া কমে যাবে। ময়ূরী শুষ্ক গলায় বলল। কিন্তু সত্যিটা লুকিয়ে রেখে কি পেলেন? তাহসিন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। হারালাম তোমাকে। মেয়েটা চুপ, তার বুকের ভেতরে হাহাকার উঠল, তবু চোখের জল নামতে দিল না। তাহসিন কাঁধ সোজা করে বসে বলল। ময়ূরী, সেদিন রাতে আমি রেখেছিলাম, তুমি প্রশ্ন করেছিলে, আর আমি নিজের অপরাধের লজ্জা পেয়ে ভয়ে রেগে তোমাকে দূরে ঠেলে দিয়েছি। তোমার কণ্ঠে সত্যিটা শুনতে পারিনি বলে তোমাকে আঘাত করেছি। আমি জানি আমি সেদিনের আচরণের কারণে আমাকে কোনোদিন ক্ষমা করবে না তুমি, কিন্তু বিশ্বাস করো, ওটা আমার রাগ নয়, ওটা ছিল আমার ভয়ের চূড়ান্ত রূপ। ভয় কিসের? আমি তো আপনারই ছিলাম। আপনার স্ত্রী, আপনার সংসার, আপনার সন্তানকেও নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। তাহলে আমাকে কেন ভয় পেলেন? কারণ তুমি আমাকে যতটা বড় করে দেখো, আমি ততটা বড় মানুষ নই। আমি খুব সাধারণ, খুব ভীতু একটা মানুষ। ময়ূরী চোখ ঘুরিয়ে পুতুলের মুখে তাকালো। শিশুটার শান্ত নিঃশ্বাস কেমন যেন হৃদয়ে ধাক্কা দিচ্ছিল। সে ধীরে বলল। আমার প্রতি বিশ্বাস ছিল না আপনার? ঘরটা আবারও নীরব। কেবল দূরের খোলা রাস্তায় কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তাহসিন আরেকটু কাছে এসে খুব ধীরে বলল। আমি সদ্য কিশোরী, তবু তুমি এই সংসারকে আমার চেয়ে বেশি সামলিয়েছো, কিন্তু আমি তোমাকে ভেঙে দিয়েছি। যদি পরে একটুখানি সুযোগ দিও ময়ূরী। ময়ূরী চোখ বন্ধ করলো। তার বুকের ভেতর যেন ঝড় বইছে। ভালোবাসা আছে, আছে অভিমানও, আর আছে এমন এক ক্ষত যা সহজে সারবে না। কিছুক্ষণ পর সে বলল। সত্যিটা লুকিয়ে ভুল করেছেন আপনি, কিন্তু তার চেয়েও বড় ভুল করেছেন সেদিন রাতে আমাকে বের করে দিয়ে। একজন মেয়ের নিজের ঘর থেকে বেরিয়ে যাওয়া আরেকটা মৃত্যুর মতো। আমি ভেবেছিলাম এই বুঝি পুতুলের বাবা পিছু ফিরে আমায় জড়িয়ে ধরবে, বুকে জড়িয়ে ধরে বলবে আমায় ছেড়ে যেও না। কিন্তু আফসোস, আপনি আপনার অর্ধাঙ্গিনীকে চিনতেই পারেননি। এত দুঃখ বোধ হয় এইটুকু জীবনে কখনো পাইনি। যার কাছে নিজের দুঃখ বলবো সে নিজেই আমার দুঃখ হয়ে সামনে হাজির হলো। তাহসিনের বুকটা থমকে গেছে যন্ত্রণায়। অন্ধকারে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। মেয়েটার প্রতিটা শব্দ তার বুকে ভেদ করে ঢুকছে তীক্ষ্ণ ছুরির মতো। সে হাত বাড়িয়ে ময়ূরীর মাথার কাছে রাখতে গিয়েও থেমে গেল। ময়ূরী সরল না, আবার এগিয়েও এলো না। দুজনের মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব, অথচ সেই দূরত্বটায় আজ বিশাল এক দেয়াল। দুজনাই তখন চুপ। পুতুল হালকা নড়ে চড়ে উঠেছে। বাচ্চাটা ঘুমের ঘরে বারে বারে মা বলে ডাকছে। মিষ্টি কণ্ঠে মা ডাকটা শুনে ময়ূরীর চোখ ভিজে উঠল। সে তো মা নয়, তবুও এই বাচ্চাটার মুখে মা ডাকটা শুনলে ভেতরটা ঠান্ডা হয়ে যায়। মেয়েটার গলা ভেঙে এলো। পুতুলের মাথায় কম্পিত ঠোঁট রেখে বিড়বিড় করে বলল। পেটে না ধরলেও পুতুল তো আমারই মেয়ে। নীলচে সাদা জ্যোৎস্না আলোয় গ্রামটা অন্য এক পৃথিবী। রাত অনেক, কিন্তু চারিপাশে শান্তি। আকাশ জোড়া পূর্ণিমা চাঁদ নরম আলো ঢেলে দিয়েছে মাটির উঠোন জুড়ে। সেই আলোয় নারিকেল গাছগুলো ডালের ছায়া লম্বা দোল খাচ্ছে, যেন হাওয়া ছুঁয়ে দিলে তারা গল্প বলবে ফিসফিস করে। উঠোনের এক কোণে পুরনো কুয়োর পাশে একটা কলস রাখা, তার গায়েও জ্যোৎস্নার আলো নরম হয়ে লেগে আছে। কোথাও একটা কুড়ে ঘরের দরজার ফাঁক দিয়ে কুপি জলার হলুদ আলো চিকচিক করছে। দু চারটা পোকা সেই আলোয় উড়ে বেড়াচ্ছে। গোধূলির পর থেকেই উঠোনটা ঠান্ডা। এখন তো আরও। মাটির উপর হাত বুলালে শীতল অনুভূতি। উঠানের ধারে বসে থাকা কেউ যদি আকাশের দিকে তাকায়, চাঁদটাকে দেখে মনে হবে এই জ্যোৎস্না যেন পুরো গ্রামটাকে গায়ে মেখে দিচ্ছে। দূরে কোথাও রাতজাগা পাখির এক আটটা ডাক, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ, আর সব মিলিয়ে এক নিখুঁত শান্ত জ্যোৎস্না ভেজা গ্রামের রাত। মধুমিতা বক্কর ফরাজির বড় কন্যা। ময়ূরী এবং মধু দুজনেই চুপচাপ স্বভাবের। ময়ূরী যা একটু চঞ্চল, মধু মোটেও নয়। সে পাখির মতো উড়ে বেড়াবে, তাও কারোর সঙ্গ ছাড়া। তার ভাষ্যমতে সঙ্গী থাকাচ্ছে একা থাকা ঢের ভালো। এইচএসসি দেওয়ার পর থেকে বিয়ের প্রস্তাব এসেছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তার আব্বা বারণ করেছেন প্রত্যেকবার। তবে এখন বক্কর ফরাজি বড় কন্যার বিবাহ নিয়ে ভাবছেন। তার ধারণা মেয়েকে দিয়ে আর পড়াশোনা হবে না। তিনি সব সময়ই চেয়েছেন মেয়েদের শিক্ষিত বানাবেন। দুই মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। মধুকে নিয়ে আশা ভাঙলেও ছোট মেয়েকে নিয়ে তার এখনো অনেক আশা। তিনি জানেন ময়ূরী একদিন অনেক শিক্ষিত হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। যখন মেয়ের ভালো জায়গায় চাকরি হবে, তখন বক্কর ফরাজি মেয়ের সামনে গর্বে বুক টান টান করে দাঁড়িয়ে মুখে দারুণ হাসি টেনে বলবেন। আমি জানতাম আমার ছোট্ট আম্মা একদিন এই পর্যায়ে আসবে, আব্বার স্বপ্ন পূরণ করবে। আজ মনে হচ্ছে এই পুরো পৃথিবীর মধ্যে বক্কর ফরাজি সবচেয়ে সুখী মানুষ।
কবে আসবে সেই দিন? মেয়েকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন তিনি, তাহসিনের পরিবার নিয়ে বর্তমানে মেয়েটার উপর ঝড় বইছে। সংসার জীবনে ঢুকে পড়াশোনা যেন ভুলেই গেছে মেয়েটা। স্বামী সন্তান সংসার নিয়ে ভাবনা চিন্তার শেষ নেই তার। ময়ূরী সদ্য ষোড়শী কিশোরী হলেও মেয়েটার দায়িত্ব আকাশ সমান। 16 বছর বয়সী এক কন্যার পক্ষে 4 বছরের সন্তান সামলানো চারটেখানি কথা নয়। বক্কর ফরাজি উঠোনের মাঝ বরাবর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। চাঁদের আলোয় তার বয়সের রেখাগুলো আরো স্পষ্ট দেখাচ্ছে। মেয়ের কথা মনে পড়তে বুকের ভেতর কেমন শুকনো দীর্ঘশ্বাস জমে উঠল। ময়ূরী এখন যে অবস্থায় আছে সে নিজে চেয়েছিল নাকি সময় তাকে ঠেলে দিয়েছে? এই প্রশ্নের উত্তর তিনি কখনোই জানবেন না। দুচোখ বন্ধ করলে বক্কর যেন দেখতে পান স্কুলে বোরখা পরা সরু গরনের মেয়েটা কাঁধে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে বাড়ি ফিরছে, হাঁপাতে হাঁপাতে বলছে, আব্বা দেখো, আজ বিজ্ঞানে 82 পেলাম। সেই চোখের ঝিলিক, সেই উত্তেজনার হাসি সবই যেন হারিয়ে গেছে সংসারে জটিল ঘূর্ণিপাকে। এখন ময়ূরীর মুখে হাসি কমে গেছে আগের তুলনায়। বেশি কথা বলে না সে, প্রতিদিনই একরকম ক্লান্ত নিস্তেজ। শিশুটাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, রান্নাঘরে ঢোকে, বাসন মাজে, এসবের মাঝে জীবন কাটিয়ে দিচ্ছে। তাহসিনকে নিয়ে সংসার করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে তার চোখে এক ধরনের অদৃশ্য ভাঙাচোরা ক্লান্তি দেখা যায়, যা 16 বছরের কারো চোখে থাকা উচিত না। ষোড়শী কন্যা চায়নি বিয়ে করতে, বরং চেয়েছিল পড়াশোনা করতে। চেয়ারম্যান সাহেব সেটা হতে দিলেন না। নিজের ক্ষমতার প্রয়োগ করে এক প্রকার জোর করে সওদাগর বাড়ির বউ বানিয়ে নিয়ে গেলেন ময়ূরীকে। আজ যখন তিনি মেয়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়েছিলেন, মনে হয়েছিল মেয়েটা ভেতরে চিৎকার করে কাঁদছে। মনে হয়েছিল এই বুঝি বাবার বুকে হামলে পড়ে ডুকরে উঠে অভিযোগ করে বলবে, আব্বা, আমার জীবনটা এইভাবে নষ্ট কেন করলে? আমি কি তোমার সংসারে বোঝা হয়ে গিয়েছিলাম? তুমি কেন চেয়ারম্যান দাদাকে বারণ করলে না? কেন বললে না আমার মেয়েকে আমি এখনই বিয়ে দেব না? কেন বললে না আব্বা? ময়ূরী ঘরের ভেতর বিছানায় বসে জানালার বাইরে তাকিয়েছিল আব্বার দিকে। জ্যোৎস্নার আলো মিলে তার মুখে ছায়া আলো খেলছিল। বুকে ছোট্ট মেয়ে পুতুল আরাম করে ঘুমিয়ে আছে, নরম নিঃশ্বাস, নরম দেহ। যেন জানেই না তার মাকে জীবনে কতটা ধাক্কা দিয়েছে এত তাড়াতাড়ি বড় হয়ে যেতে। ময়ূরীর চোখ দুটো স্থির হয়েছিল বাইরে উঠোনে দাঁড়ানো বক্কর ফরাজির দিকে। চাঁদের আলো পড়ে মানুষের শরীরটা যেন আরো ছোট, আরো ভাঙা দেখাচ্ছে। মেয়েটার বুকের ভিতর হঠাৎ কেমন খচখচে ব্যথা উঠল। ভাবলো, আব্বা কি কাঁদছিলেন? এত দূর থেকেও তার চোখে ভিজে ওঠা পানি কি সত্যি ধরা পড়ে যায় সন্তানের মনে? দীর্ঘক্ষণ সে চুপচাপ তাকিয়ে রইল, তারপর ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। মনে হলো বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ, কষ্ট, আফসোস সবই যেন একসাথে গলা আটকে দিচ্ছে। চুপচাপ ঘুমন্ত পুতুলের কপালে চুমু এঁকে দিল সে। শিশুটার ছোট্ট মাথায় গরম ভাবটা তার আঙ্গুলে লাগছে। সে আবছা আলোয় পাশ ফিরে তাকায়। ময়ূরীর শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে শান্ত হয়ে ঘুমাচ্ছে তাহসিন। বাবা মেয়ে শান্তিতে চোখ বন্ধ করে রেখেছে। তবে আজ কিশোরীর চোখে ঘুম নেই, শান্তি নেই, আছে শুধু এক বুক হাহাকার, যন্ত্রণা, দুঃখ। মানুষ কিছু কিছু ভুল করে যেগুলোর কখনো ক্ষমা হয় না, কিংবা ক্ষমা করতে ইচ্ছে করে না। আজ ময়ূরী শক্ত একটা পুরুষকে কাঁদতে দেখেছে। খানিক্ষণ আগেও সে তাহসিনের বুকে ছিল। তাহসিন ছোট্ট বউকে বুকে জড়িয়ে ধরে কেমন বাচ্চাদের মতো কাঁদছিল, ফিসফিস করে হাজারটা কথা বলছিল। মেয়েটা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। পুতুলকে বাবার পাশে ধীরে শুইয়ে দিয়ে দুজনের গায়ে কাঁথা টেনে গায়ের শাড়ি ঠিক করে ঘরের বাইরে বের হলো। বাড়ির বাইরে গিয়ে খোলা উঠোনে আব্বার পাশে গিয়ে দাঁড়ালো সে। বক্কর চমকে উঠলেন মেয়েকে এত রাতে বাইরে দেখে। তিনি বললেন, এত রাতে বাইরে কি করছিস? ময়ূরী মাথার কাপড় ঠিক করে নিভু গলায় বলল, তুমি এত রাতে বাইরে কেন? এমনি এসেছিলাম। ময়ূরী এগিয়ে গিয়ে পুকুর পাড়ে দোলনায় গিয়ে বসলো। বক্কর অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখলেন। জ্যোৎস্না রাত হওয়ায় চারিপাশে আলোয় আলোকিত। তিনি মেয়ের নিকট এগিয়ে গিয়ে নিচে সিঁড়িতে বসলেন, ঠিক যেমনটা সেই দিন ফিরোজা বেগম বসেছিলেন। ময়ূরী হঠাৎ ডেকে উঠল আব্বাকে। আব্বা, বল। তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলাম কই? আমি তো দেখেছি। কি নিয়ে চিন্তা করছো? বক্কর চুপ রইলেন। কি বলবেন মেয়েকে? মেয়ের সাথে কথা বলতে লজ্জা হয় তার। লজ্জায় মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। ময়ূরী আব্বাকে চুপ করে থাকতে দেখে বলল, জানি তুমি কি ভাবছো, কি নিয়ে দুঃখ করছো আব্বা। আম্মাই তো বললো স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝামেলা লেগেই থাকে। আম্মার কথায় কষ্ট পেয়েছিস? কষ্ট কেন পাবো? আম্মা তো ভুল কিছু বলেনি। বিয়ে যখন হয়েছে তখন মাটি কামড়ে হলেও শ্বশুর বাড়ি থাকতে হবে। বাবার বাড়ি মেহমান আমি। 2-1 দিন থাকবো, ঘুরবো, খাবো, তারপর আবার শ্বশুর বাড়ি ফিরে যাব। শোনো আব্বা, আমি তোমার বাড়ি আজীবনের জন্য আসিনি। দেখলে না আমার স্বামী এসেছে আমায় নিয়ে যেতে। তার বাড়িই ফিরে যাব আবার। তোমার বাড়ি আজীবনের জন্য কখনোই আসবো না। বক্কর ফরাজির চোখ লাল টকটকে, হয়তো দুঃখে অপমানে। মেয়ের চোখে আজ নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। তিনি আজ কোনো কথাই বলতে পারলেন না।
ময়ূরীর কণ্ঠে কাঁপন ধরেছিল। মেয়েটা চুপ থেকে নিজেকে শক্ত করে স্বাভাবিক হলো, নরম গলায় মিষ্টি স্বরে বলল, আমার পরীক্ষা সামনে, আর তো আসবো না এই বাড়িতে। যাওয়ার আগে একটু দোয়া করে দিও তো আব্বা। আসবি না মানে? চমকে উঠলেন তিনি। ময়ূরী খিলখিল করে হেসে উঠল, বলল, ভয় পাচ্ছ কেন? আমার ননদের বিয়ে রেখে আসি কি করে বলো? আমি তো এখন অন্যের ঘরের বউ। ভুলে গেছো তুমি? তোমার মেয়ের এখন কত দায়িত্ব, তার সন্তান আছে, বড় একটা সংসার আছে। তোমার বাড়ি এসে পড়ে থাকলে ওসব দেখবে কে? ময়ূরীর প্রত্যেকটা কথা ছুরির মতোই ধারালো, প্রত্যেকটা কথার এত ওজন যে বক্কর অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো মেয়েটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বাস্তবতা মেনে নিতে শিখেছে। যে মেয়েটা অন্যায় সইতে পারে না, আজ সেই ষোড়শী অন্যায়কেও মেনে নিয়েছে। এত ভারী ভারী কথা কিভাবে বলছিস? মেয়েটা ফের হাসলো, দোলনা দুলিয়ে বলল, ভারী ভারী কথা আবার কি আব্বা? জীবন বড় হলে মানুষও বড় হয়ে যায়। আমার জীবনটা বড় হয়ে গেছে, শুধু বয়সটাই ছোট রয়ে গেছে। ময়ূরী আব্বার মুখের এমন বেহাল অবস্থা দেখে চিন্তামুক্ত করতে বলল, আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো। পুতুলের বাবার সাথে পুতুলকে নিয়ে ঝামেলা হলেও কখনো অন্য বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়নি। উনি যেমন দায়িত্ববান একজন বাবা, ঠিক তেমনি যত্নবান স্বামী। উনিও তোমার মতো করেই আমার যত্ন নেয় আব্বা। লোকটা তোমার মতো করেই আগলে রাখে। আমাকে নিয়ে চিন্তা করছো কেন? মাঝে মধ্যে এমন ঝগড়া হয়েই থাকে। শুকনো ঢোক গিলল মেয়েটা। দোলনা থেকে উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলল, আমায় নিয়ে চিন্তার কিছুই নেই। তোমার মেয়ে সুখে আছে। এত সুখ সবার কপালে হয় না। অনেক রাত হয়েছে আব্বা, ঘুমিয়ে পড়ো। রাত জেগো না যেন। রাতের আধার সবে সরে গেছে। আকাশের পূর্ব দিকে হালকা কমলা গোলাপি আভা ফুটতে শুরু করেছে। বাতাসে একটা কাঁচা ভেজা গন্ধ, যেন রাতভর মাটি ঘুমিয়ে উঠে এখন ধীরে শ্বাস নিচ্ছে। ঘাসে টলটল করে জমে থাকা শিশির বিন্দুগুলো প্রথম রোদে ঝিলমিল করে। পাখিরা তখন একে একে ডেকে ওঠে। প্রথম এই কোয়েলের ডাক, তারপর শালিক, দারকাক, টিয়া, আরও কত কী সব মিলিয়ে আকাশ জুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে যায়। মধু সকাল সকাল ঘুম থেকে উঠে কোমরে আঁচল গুজে উঠোন ঝাড়ু দিতে শুরু করেছে। আর ওয়াহিদ বারান্দায় বসে বসে বিরক্ত করছে তাকে। আজ পবিত্র জুম্মার দিন। বাড়িতে বোনের জামাই ভাগ্নি এসেছে বলে তার ব্যস্ততার শেষ নেই। ফাহাদ গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। বারান্দার চৌকিতে ওয়াহিদকে বসে থাকতে দেখে বলল, কিয়ে নাকি তুমি কি কয়ো? ওয়াহিদ মাথা নিচু করে পাশে তাকায়। ছোট্ট ফাহাদকে দেখে দুই হাত দিয়ে উপরে উঠিয়ে কোলের উপর বসায়। মধু ঝাড়ু দিতে দিতে গলা উঁচিয়ে বলে, ফাহাদ ভাই, আব্বাকে ডেকে দে, বল বাজারে যেতে হবে। ফাহাদ ওয়াহিদের শার্টের পকেটে হাত ঢুকিয়ে বলে, আব্বা তো নাই, আব্বা বাড়ি নাই। ওয়াহিদ বলল, খালু আব্বা বাজারে গেছে আরো ঘন্টাখানিক আগে। মধু জানতো না। সে কাজে মনোযোগী হতেই ফাহাদ মুখ কালো করে বলে, তুমি অনেক গরিব, আমার দুলাভাইয়ের কাছে অনেক টিকা। তোমার টিকা নাই। ওয়াহিদ আশ্চর্য হয়ে বলে, তুই বড় লোক ছিলিস? চিনব না কে? শালা তো ডেঞ্জারাস। তোমার শালা কায়া? তুই ফাহাদ চোখ গোল গোল করে তাকায়, পিটপিট করে তাকিয়ে বলে, ও তাহলে টিকা দেয়? টাকা দিয়ে কি করবি? বিয়া কুমো। কারে? দুলাভাইয়ের বোন। তোর দুলাভাইয়ের বোন কত বড় জানিস? জানি। বিয়ে করে বউকে কি খাওয়াবি? ফাহাদ উত্তর দিল না। এখন তার বিয়ে নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। সে পুতুলের কাছে যাবে। পুতুল বোধহয় এখনো ঘুমোচ্ছে। বাচ্চাটা ওয়াহিদের কোল থেকে নেমে ঘরের ভিতরে গেল। ফিরোজা বেগম শবনমদের বাড়িতে গেছেন কিছু দরকারে। মধু উঠোন ঝাড়ু দিয়ে রান্নাঘরে ভাত বসিয়েছে। ওয়াহিদ তার দিকে তাকিয়ে আছে। আঁচল কোমরে গুজে মাথায় খোপা করে গিন্নিদের মতো রান্না বসিয়েছে। মুখের কাছে কিছু চুল এসে খিলখিল করছে। ওয়াহিদ গলা পরিষ্কার করলো, শব্দ করে বলল, শুনছো মধুমিতা? মধু চোখ তুলে তাকায়। ওয়াহিদ আজকাল তাকে তুমি সম্বোধন করে ভীষণ লজ্জায় ফেলে দেয়। অদ্ভুত লোকটা। সে দৃষ্টি সরিয়ে চুলায় লাকড়ি দিয়ে বলল, এত মধুর ডাক আমার পছন্দ হচ্ছে না। হলো কি আজ? এত মিষ্টি করে ডাকা হচ্ছে কেন শুনি? তোর সাথে ভালো ব্যবহার করলে হজম করতে পারিস না কেন? সে আমি বলতে পারবো না। কি হয়েছে সেটা বলুন। ওই একটু একটা ঘরে আর আমার থাকতে ভীষণ অসুবিধা হয়। কেন? সেখানে আবার কি সমস্যা? বিছানাটা বড্ড ছোট। আব্বাকে বলে ব্যবস্থা করা যাবে। বুঝতে পারছিস না? কি বুঝবো? ওয়াহিদ বারান্দা থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে গিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে বলল, তোর ঘরে থাকার ব্যবস্থা করে দে। মধু পিটপিট করে তাকালো। লম্বা চড়া ছেলেটার মুখের দিকে ঘাড় উঁচিয়ে বলল, আমার ঘর থেকে তো
আপনাকে যে ঘর দেওয়া হয়েছে সেটা অনেক ভালো, কে বলেছে? তোর ঘরটা সুন্দর। কিন্তু সেখানে তো আমি থাকি। আমিও না হয় থাকবো, হালাল উপায়। মধু আশ্চর্য হয়ে বলল। হালাল উপায় মানে? ওয়াহিদের মন চাইল মধুর 2 গাল টেনে ধরে চোয়ালে দুঘা বসিয়ে দিয়ে চিৎকার করে বলতে, গন্ডার, তুই কি কোনোদিন মানুষ হবি না? আজীবন মাথায় গোবর নিয়ে ঘুরবি, ইডিয়েট একটা। বেচারা মনের দুঃখ মনে রেখে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, আমি শিওর বিয়ের পর তুই 3 বেলা জামাইয়ের হাতে মার খাবি। মধু গাল ফুলিয়ে বলল, বলেছে আপনাকে? আপনি কেন মার খাবো শুনি? তোর মাথায় যে গোবর, এই গোবর নিয়ে সংসার করবি কিভাবে? মধু ভাতের হাঁড়িতে ঢাকনা চাপ দিয়ে বিরক্ত গলায় বলল, সেটা না হয় আমি দেখে নিব, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনারা বাড়ি যাচ্ছেন কবে? সেই তো এলেন, যাওয়ার নাম নেই। তুই কি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিস? মধু মিনমিনে গলায় বলল, পাশের বাড়ি দাদি কি বলেছে জানেন? তিনি মনে করেছেন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই আপনি ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকেন। এসব কথা গ্রামে রটছে। আব্বা জানার পর হেসেছে অনেক। আব্বার তো গায়ে লাগলো না, তাই আপনাকে বললাম। ওয়াহিদ নাক সিটকে বলল, নেহাত আমার ট্রান্সফারটা শুধু এই গ্রামে হয়েছে, না হলে তোকে নিয়ে আমার বাড়িতেই থাকতাম। ও মা, আপনার বাড়িতে আমি যাব কেন? বউ তো সবসময় জামাইয়ের সাথেই থাকে বলদ। ওয়াহিদ হাঁটা ধরল বাড়ির বাইরের দিকে। মধু হতভম্ব হয়ে ওয়াহিদের কথা শুনে গেল। ওয়াহিদের বউ মেয়েটা চোখ কপালে তুলে ওয়াহিদের চলে যাওয়া দেখলো। কি সব বাজে কথা বলে গেল লোকটা। মেয়েটার কানের কাছে সেই শব্দগুলো ঘন্টার মতো বাজলো। তার গাল দুটো গরম হয়ে উঠল লজ্জায়, রাগে, অবিশ্বাসে, কিসে যেন মধু নিজেও বুঝলো না ঠিক। তখন পেছনে কর্কশ গলায় ফিরোজা বেগম ডাকলেন। মধু চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফিরোজা বেগম ভেতরে ঢুকে পানির কলসি তুলতে তুলতে বললেন। মধু শুকনো গলায় বলল। সে বসে থাকলো কিছুক্ষণ। তার কানে এখনো ওয়াহিদের কথাগুলো ভাসছে। হালাল উপায়। মধুর মনে হলো মাথা যেন সত্যি গোবর ভরা। বুঝতেই পারে না লোকটা আসলে কি বলতে চেয়েছে। ফাহাদ ঘুমন্ত পুতুলে শরীর ঘেঁষে শুয়েছে। পিটপিট করে 3 জনের ঘুমন্ত মুখ দেখে একা একাই বিড়বিড় করছে। বিছানার এক কোনায় ময়ূরী গুটিয়ে শুয়েছে তাহসিনের বুকে। এদিকে পুতুল মুখের ভেতর ময়ূরীর আঁচল কামড়ে ধরে ঘুমাচ্ছে। ফাহাদ বুঝলো না পুতুলের কাণ্ড। সে ছোট মাথা চুলকে উঠে বসলো। হামাগুড়ি দিয়ে বিছানার অন্য পাশে তাহসিনের নিকটে এগিয়ে এলো বিচ্ছুটা। তাহসিনের পেটের উপর বসতে তাহসিন পিটপিট করে চোখ খুলল। সকাল সকাল শালাকে পেটের উপর বসে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললো। বাচ্চাটা ভীষণ দুষ্টু। সে ফাহাদকে নামিয়ে দিয়ে উঠে বসলো। বাচ্চাটা গুলুমুলু গাল টেনে দিয়ে ভারী গলায় বলল, কি চাই? পৌঁছে নাই। তাহসিন ঘাড় ঘুরিয়ে ময়ূরীর ঘুমন্ত মুখ দেখলো, বলল, আপা এখন ঘুমায় ডাক দাও। না। কে? তাহসিন চোখ পাকিয়ে তাকাতেই ফাহাদ ময়ূরীকে জোরে জোরে ডাকতে শুরু করলো। তাহসিন ওকে থামানোর আগে ময়ূরীর ঘুম ভেঙে গেছে। সে চোখ খুলে ভাইকে এই ঘরে দেখে ভাবলো কাল রাতে সে দরজা আটকায়নি। ময়ূরী উঠতেই সে তাহসিনের থেকে সরে ময়ূরীর পাশে গিয়ে শুয়ে পড়লো। বলল, আদুর দাও আপা। ময়ূরী হাত রাখলো ভাইয়ের শরীরে। ছোট ছোট চুলের ভাঁজে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আমি চলে গেলে আদর করবে কে? ফাহাদ কুটুর কুটুর করে তাকায়, ঠোঁট উল্টে বলে, তুমি কই যাইবা? চলে যাব। আমায় নিয়ে যাইবা না? ময়ূরীর মায়া হলো ভাইয়ের কথা শুনে। যাবে সওদাগর বাড়ি, এই বাড়িতে থাকাচ্ছে, না হয় সেখানে থাকাই ভালো হবে। কিন্তু ফাহাদকে নিয়ে যাবে নাকি বুঝতে পারছে না। আজ মায়ের বাড়ির কথা খানা যদি শ্বশুর বাড়ি গিয়ে শুনতে হয়, যদি কেউ ভাইকে নিয়ে খোঁটা দেয়, তাহলে সে সহ্য করতে পারবে না। গলা ভেঙে, চোখের কোনা ভেঙে জল গড়িয়ে পড়লো মেয়েটার। ভাইকে জড়িয়ে ধরে কম্পিত গলায় বলল, আব্বা আমার কাছে থাক, আমার তো শ্বশুর বাড়ি যেতে হবে। তোমার লাগে আমি যাই, আমায় নিয়ে যাও। আপাকে ছাড়া থাকতে শিখতে হবে। তাহসিন ময়ূরের চোখের পানি দেখে হয়তো কিছু বুঝতে পারলো। ফাহাদ ময়ূরীর কথা শুনে কেঁদে উঠল। ময়ূরী ঠোঁট কামড়ে উঠে বসলো। চোখের পানি মুছে ঘর থেকে বেরিয়ে গেল হনহন করে। ফাহাদকে মায়ের থেকে বেশি সে রেখেছে। স্কুল থেকে ফিরে পুরোটা সময় ছোট ভাইকে নিয়ে থেকেছে। বিয়ের পর সবকিছু বদলে গেছে। মেয়েটা ভেবেছিল ছোট ভাইকে সাথে রাখবে। শ্বশুর বাড়ি গেলে ছোট ভাইকে নিয়ে রাখতে কোনো সমস্যা হবে না। এতদিনও হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে মানুষ সুযোগ পেলে মাটির নিচ থেকে টেনে হিঁচড়ে বের করে গলা টিপে ধরতে দুবার ভাবে না। কাল যখন শ্বশুরবাড়ি তাকে নিয়ে কেউ কটু কথা বলবে, তখন সে কি করে সইবে? নিজে মাটি কামড়ে থাকতে পারলেও ভাইকে নিয়ে বাজে কথা সে শুনতে পারবে না। ফাহাদকে টেনে কোলে তুলে নিল তাহসিন। বাচ্চাটার চোখ মুছিয়ে দিয়ে বলল, কাছো কেন? ফাহাদ বলল, আপা আমাদের রাইখা যাইবো গা। তুমি যাবে সাথে? হুম। নিয়ে যাব। তুতে।
তাহসিন হেসে মাথা নাড়ায়। সকালে ফিরোজা বেগম মাংস রান্না করলেন। সকালে খেয়েই তাহসিনরা ফিরে যাবে, তাদের খেতে দেওয়া হলো। ময়ূরী খেলো না, মুখ ধুয়ে এক গ্লাস পানিও খেলো না। ফিরোজা বেগম মেয়ের অভিমান বুঝলেন, মুখ ফুটে কিছু বলতে পারলেন না। ময়ূরীর জেদ সম্পর্কে তার ধারণা আছে। কাল যদি মেয়েকে ওই কথা তিনি না বলতেন তাহলে ময়ূরী হয়তো ফিরে যেত না এত সহজে। খাওয়া দাওয়া শেষে তৈরি হলো তারা। তাহসিন শ্বশুরের ঘরে এসেছে। বক্কর বসতে বললেন তাকে। তাহসিন গিয়ে বসলো বিছানায়। লজ্জা পাচ্ছে শ্বশুরের সাথে কথা বলতে। বক্কর কিছুক্ষণ চুপ থেকে বললেন। তাহসিন মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন আব্বা, দ্বিতীয়বার এমন কিছু করার দুঃসাহস হবে না আমার। তাহসিন মাথা নাড়ল। কথা বলার মতো কিছু খুঁজে পেল না। ফাহাদকে নিয়ে যাওয়ার জন্য আবদার করলে বক্কর মানা করেন। ছেলেকে এভাবে মেয়ের শ্বশুর বাড়ি রেখে দেওয়া যায় না। ফাহাদ কান্নাকাটি করে বলে তিনি এর আগের বার পাঠিয়েছিলেন, তবে তাহসিন বারবার অনুরোধ করায় তিনি মানা করতে পারলেন না। মেয়েটার মন মানসিকতার চিন্তা করে রাজি হলেন। যাওয়ার আগে ময়ূরী নিতে চাইল না ভাইকে। ফাহাদ চিৎকার করে কান্না জুড়ে দেওয়ায় বাধ্য এসে ভাইকে নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। নরম বিষণ্ণময় এক দুপুর। আকাশজোড়া মেঘের ঘন চাদর টেনে বসে আছে, যেন রোদকে পুরো গ্রামের বাইরে তালা মেরে রেখেছে। চারিদিকে টুপটাপ করে বৃষ্টি পড়ছে, কখনো টিনের চালায় টুপটাপ, কখনো মাটির উঠোনে ঝমঝম, আবার কখনো তালপাতার খসখসে পৃষ্ঠে টুপটুপ শব্দ তুলে। বৃষ্টিতে ভিজে বাগানটা কাদায় মাখামাখি। মাঝখানে দাঁড়িয়ে থাকা শিমুল গাছের গুড়ি বেয়ে পানি গড়িয়ে পড়ছে নিচে। পুকুরের জল উপচে উঠছে। পানির বুকে শাপলার পাতাগুলো দুলছে বৃষ্টির ছন্দে। দূরে কারো খড়ের ঘরে কেরোসিনের চিমনি জ্বলছে হালকা হলুদ আলোয়। ভেজা বাতাসে কাঁচামাটির গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাশের বাড়ির ছেলেপেলেরা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, হাত বাড়িয়ে ফোঁটা ধরে হাসাহাসি করছে। গরুর বাঁধন থেকে গরু মাথা নেড়ে নেড়ে বৃষ্টির শব্দ শুনছে। মুরগিগুলো দৌড়ে গিয়ে লুকিয়েছে খোপের ভিতর। দুপুর হলেও গ্রামের মানুষের ঘরে ঘরে এক ধরনের অলস নিস্তব্ধতা। কনক নিজের ঘরে বসে বসে এক মনে বাইরের বৃষ্টির দিকে তাকিয়েছিল। এই মনে দুঃখগুলো যদি বৃষ্টির মতো ঝরঝর করে মাটির সাথে মিশে যেত তাহলে কতই না ভালো হতো। আজকাল চোখের সামনে প্রিয় পুরুষের অর্ধাঙ্গিনীকে দেখলে গায়ে জ্বলন ধরে, থরথর করে কেঁপে ওঠে শরীর। কেন হয় এমন? কেনই বা এত হিংসে? কনক তো চায় না হিংসে করতে, তবু কেন এমনটা হয়? ময়ূরীর প্রতি তাহসিনের যত্নটা যেন গোলাপের কাঁটার মতো মনে হয়। সে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। বাড়িতে আয়োজন চলছে, বাইরে বৃষ্টি হওয়ার কারণে সেখানে কাজ শুরু হবে পরে। আপাতত বাড়ির ভেতরেই চলছে সব। সে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। ফাহাদ পুতুলকে নিয়ে তাহসিনের ঘরের সামনে ঠান্ডা ফ্লোরে বসে বসে খেলছে। সে দুটো বাচ্চাকে ভালো করে পরখ করলো। সম্পর্কে এরা মামা ভাগ্নি হয়, মিষ্টি একটা সম্পর্ক। পুতুল ফাহাদকে চোখ পাকিয়ে ঝাড়ছে আর খিলখিল করে হাসছে। ফাহাদ গাল ফুলিয়ে পুতুলের ঝাড়ি শুনে মিনমিন করে বলল, আমার এই ন্যাংটা পুতুল দিলা কেন? আমি যে নেব না। পুতুল রাগ দেখিয়ে বলল, একটা চটকানা দিব, এটা নিলে কি হয়? তুমি আমার ইটা দিলা কেন? দিয়েছি, এই অনেক। ফাজিল মামা। ওরা ওদের মতো ঝগড়া করছে। কনক নিচে নেমে এলো। ড্রয়িং রুমের বাড়ির মানুষ আলোচনায় বসেছেন। সে সেখানে গিয়ে যুক্ত হলো। এখন একাকিত্ব কাটানোর জন্য হলেও মানুষের মাঝে মিশতে হবে। সওদাগর বাড়ির পেছনটা একটু অন্যরকম। পুকুরের পাশে শুধু কাঠগোলাপের বাগান, সাদা আর হলুদ রঙা। হিমি বাগানে এসেছিল ফোনে কথা বলতে বলতে। ঢাকা থেকে ঘন ঘন ফোন আসছে। তার মায়ের মাথায় বিয়ের ভূত চেপেছে। তার ভাষ্য মতে মেয়ের বয়স 30 হতে চলল, অথচ এখনো বিয়ে হলো না। মানুষজন কলঙ্ক লাগানোর আগে মেয়ের বিয়েটা দিবেন, এতে হিমির ঘোর আপত্তি। বিয়ে যে কেন করতে চায় না এটা না নিজে বুঝতে পারছে না অন্যকে বোঝাতে পারছে। সে কল কেটে বাগানে বসলো সিমেন্টের বেঞ্চে। খানিক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। ভেজা বেঞ্চে বসে মেয়েটার মাথা ঝুঁকিয়ে লম্বা শ্বাস টানলো। এই জীবনের শেষ কোথায়? মানুষের হাজারটা কথা শুনতে শুনতে এখন নিজেকে বড্ড অসহায় লাগে, ক্লান্ত লাগে। মাথা উঁচিয়ে পাশে তাকিয়ে দেখলো আদনান হেঁটে আসছে বাচ্চাদের মতো করে। মুখে লেগে আছে দুষ্টু হাসি। হিমি তাকিয়ে রইল, দৃষ্টি সরালো না একটু। আদনান ওর পাশে এসে বসলো নিঃশব্দে। তুই এত চিপায় চুপায় ঘুরিস কেন? তোকে পুরো বাড়ি খুঁজে এলাম। হিমি বলল, এসব রেখে যা করতে গ্রামে এসেছিস সেটা কর। তোদের দুজনের কাহিনী তো আমি বুঝতে পারছি না। কাজের কাজ না করে নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত। আমার তো কাজ নেই এখানে, ভাবছি কাল সকালেই চলে যাব। আদনান মুখ কালো করলো, বলল, আপাতত কাজ বন্ধ, সাদের সাথে কথা হয়েছে। বেশ ভালো। তুই যাবি কেন? এখানে পুতুলের জন্য এসেছিলাম আমি, এখন ওর আমাকে দরকার নেই, তাহলে থেকেই বা করবো কি? আদনান ঠোঁট চেপে নিচু স্বরে বলল, আমি কি একটু বেশি বিরক্ত করছি তোকে? যদি এমন হয় আমার কারণে তুই বিরক্ত বোধ করছিস, তাহলে আমি আর তোকে বিরক্ত করব না। হিমি মাথা তুলে আদনানের দিকে তাকালো। ছেলেটার গম্ভীর মুখে গভীর চোখ। হঠাৎ হিমির চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। মেয়েটা মুখ ফিরিয়ে নিয়ে বলল, তুই কে?
আমার সামনে থেকে যা। সত্যি বিরক্ত লাগে আমাকে? খুব। মন থেকে বলছিস? হিমি লম্বা শ্বাস টানলো, বলল, কাল রাতে দেখলাম ছাদে বসে বসে বর্ষার সাথে আড্ডা দিচ্ছিলি, তাহলে কি বিয়ের দাওয়াতটা এবার পাবো? আদনান আশ্চর্য হয়ে বলল, সাদে? তাও আবার আমি? হুম, বর্ষার সাথে। তুই কি পাগল হয়েছিস? আমি কখন রাতে ছাদে গিয়েছি? হিমির রাগ হলো খুব। সে দাঁত চেপে বলল, কেন এত নাটক করছিস? কেন চালাচ্ছিস আমাকে? আদনান শান্ত হয়ে একটু এগিয়ে এলো নিকটে। হিমির নরম ছোট্ট হাত জোড়া মুঠোয় নিয়ে বলল, আমাকে অবিশ্বাস করছিস? আল্লাহর নাম নিয়ে বলছি, তুই ব্যতীত অন্য কোনো নারী আমার জীবনে নেই। হিমি বাচ্চাদের মতো কেঁদে উঠল এবার। শক্ত হৃদয়ের মেয়েটাও আজ কেমন তুলোর মতো নরম হয়ে এলো। আদনান হাত বাড়িয়ে বুকে টেনে নিল, তাকে মাথায় হাত বুলিয়ে দিল নিঃশব্দে। মেয়েটা শুধু বয়সে বড়, তাছাড়া আদনানের কাছে এই মেয়েকে বাচ্চা একটা মেয়েই মনে হয় সব সময়। এই যে বুকের ভিতর সবকিছু চেপে রেখে দেয়, এই জিনিসটা আদনান নিজেও জানে। মুখে মুখে হাজার কথা বললেও হিমি যে তাকে ভালোবাসে এটাও সে খুব ভালো করেই জানে। হিমি আদনানের বুকের কাছে শার্ট খামচে ধরে বলল, সবাই তো মিথ্যে বলে, আর আজ তুইও বললি ওই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তাই না? আদনান বলল, না। সত্যি কেন বলছিস না? বললে কি হবে? তোকে খুন করব। আদনান শব্দ করে হেসে উঠল। হিমিকে ছেড়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, তাহলে চল, আজই কাজে রেখে আনি। এ আদনানে বউ বানাবো তোকে, বউ হবি আমার। হিমি চোখ পাকিয়ে বলল, তুই আমার ছোট, যা, পাগলামি করবি না। আদনান চোখ ছোট ছোট করে হিমির চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে ফিসফিস করে বলে, আবার তোকে চাই। আজ রাজি না হলো কাল জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। পাগলামি করিস কেন এত? ভালোবাসি তাই। হিমি উঠে দাঁড়ালো। আদনানের থেকে দূরত্ব বজায় রেখে বলল, জানি না তুই কেন আমায় ভালোবাসিস, কিন্তু আমার ভালোবাসাটা বড্ড অন্যায় হয়ে গেছে তোর। আমি ভালোবাসতে নেই, ভালোবাসতে শুধু আগুনে পড়বি। আদনান ঠোঁট জুড়ে হেসে ফেলল। হেলান দিয়ে বসে হিমির ব্যথাতুর চোখের দিকে তাকিয়ে বলল, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধু একবার আমার হয়ে দেখ, পুরো পৃথিবীর সুখ তোর পায়ের নিচে থাকবে। হিমি বাকরুদ্ধ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। আদনানকে সে বোঝাতে পারবে না। মেয়েটা বাড়ির পথে হাঁটতে হাঁটতে বলল, অসম্ভব। নামাজ শেষ করে তাহসিন বাড়ি ফিরেছে। ময়ূরী রান্নাঘরে শাশুড়ির সাথে কাজ করছিল। বাড়িতে মেহমান আসবে, তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হচ্ছে। রুহুল লেগে আছে বাড়ির কাজে। অন্যদিকে তাহসিন বাড়ি ফিরতে তাকে খাবার দেওয়া হলো। সে বাদে সবাই খেয়ে কাজে লেগে গেছে। বড় ডাইনিং টেবিলটে একা বসে আছে সে। ময়ূরী গম্ভীর মুখে একে একে সব খাবার এনে সেখানে রাখছে। তাহসিনের সাথে তার কথা হয়েছে কিছু কিছু। তাহসিন সাহস করে ডাকলো তাকে। ময়ূরী ভাত বেড়ে চোখ তুলে বলল, জি। তাহসিন বলল, তুমি খেয়েছো? পুতুল আর ফাহাদ এখনো খায়নি, ওদের খাওয়া শেষ হলে খেয়ে নেব। ওরা কোথায়? বড় ভাবি নিয়ে গেছে পরিষ্কার করানোর জন্য। তখন সিঁড়ি বেয়ে আফিয়া বেগম নেমে এলো দুই বিচ্ছুকে নিয়ে। ফাহাদ দৌড়ে এলো তাহসিনের পায়ের কাছে। তাহসিন বলিষ্ঠ হাত দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে কোলে বসালো। পুতুল ধীরে ধীরে এসে চেয়ারে বসলো চাচির সাহায্যে। ওদের খেতে দেওয়ার পর ময়ূরী দেখলো তাহসিন ফাহাদকে খাইয়ে দিচ্ছে। পুতুল চুপচাপ নিজের ছোট ছোট হাত দিয়ে ভাত খাচ্ছে। মেয়েটা ঠোঁট কামড়ে ধরলো, মাথার ঘোমটা ঠিক করে আশেপাশে তাকালো। সে ফাহাদকে এই বাড়ি রাখতে চাইছে না। বাচ্চাটা যে বোনের আঁচল ছাড়তে চায় না। ময়ূরী ভাবলো নুপুরে বিয়ের দিন আব্বা আম্মার সাথে ফাহাদকে পাঠিয়ে দিবে বাড়িতে। বাচ্চাদের খাওয়া হলে ময়ূরী বলল, আপনি খেলেন না যে? তাহসিন বলল, তুমিও সাথে খেয়ে নাও। পরে খাবো। আমিও। আপনি কি বাচ্চা? বাচ্চাদের মতো কেন করছেন? এত ভালোবাসা তো সহ্য হচ্ছে না আমার। স্বামীর ভালোবাসা পেতে ভাগ্য লাগে, শুক্রিয়া আদায় করো মেয়ে। ময়ূরী কথা না বাড়িয়ে খেয়ে নিল। তখনই সন্ধ্যায় দাদি শাশুড়ি তাকে ডেকেছেন নিজের ঘরে। ময়ূরী উপস্থিত হওয়ার পর তাকে কিছু নতুন গয়না দেওয়া হয়েছে। বাড়ির বউ হিসেবে এসব তার পাওনা ছিল। দাদি শাশুড়ির কাছে ময়ূরী নিতে না চাইলেও তিনি জোর করে দিয়েছেন। মহিলা বাড়ির বউদের স্বাধীনতা পছন্দ না করলেও বাড়ির প্রত্যেকটা বউকে ভীষণ ভালোবাসেন। ময়ূরী গয়নাগুলো তাহসিনের আলমারিতে রেখে দিয়েছে। এই বাড়ি থেকে যাওয়ার আগে যে শরীর থেকে গয়না খুলেছে আর পরেনি। সে বিয়ের আগে যেমন সাধারণভাবে থাকতো ঠিক সেভাবেই রয়েছে। রাতে খবর এলো মাহাতাব ফিরেছে ঢাকা থেকে। তাহসিন গেছে বড় ভাবির ঘরে ভাইয়ের সাথে দেখা করতে। আফিয়ার ঘরে আফিয়া গম্ভীর হয়ে বসেছিল মাহাতাবের পাশে। তাহসিনের সাথে ময়ূরী ঘরে প্রবেশ করতে সে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। ময়ূরী ঘরে প্রবেশ করে সালাম দিল মাহাতাবকে। অদ্ভুত দেখাচ্ছে লোকটাকে। তাহসিন এগিয়ে গিয়ে বসলো ভাইয়ের পাশে। মেয়েটা আশ্চর্য হয়ে তাহসিনের কাণ্ড দেখছে। এতদিন পর বড় ভাই বাড়ি ফিরেছে, অথচ একটা বার জিজ্ঞাসা করেনি এতদিন সে কোথায় ছিল, কেনই বা বাড়ি ফিরে আসেনি। ময়ূরী নিজে নিচু স্বরে বলল,
মাহাতাব ময়ূরীর দিকে তাকালো না, দৃষ্টি অন্য পাশে রেখে নরম গলায় বলল, ঢাকায় কাজে ব্যস্ত ছিলাম, ফোন চুরি হয়ে গেছে। ময়ূরীর আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু সে চুপ রইল। ফোন চুরি হয়ে গেছে বলে যে বাড়িতে কাউকে কল করতে পারেনি এই সম্পূর্ণ কথাখানা তার বিশ্বাস হলো না। তবু সে চুপ রইল। তাহসিন খানিকক্ষণ ভাইয়ের সাথে কথা বলে বেরিয়ে এলো ঘর থেকে। রাত হয়েছে অনেক। ফাহাদার পুতুলকে নিয়ে গেছেন অরুণিমা বেগম। তিনি ছেলে আর ছেলের বউকে একটু একা সময় কাটাতে দিতে চাইছেন। দুজনের মাঝে যে ঝামেলা চলছে সেটা ঠিক করার জন্য হলেও দুজনকে একা ছেড়ে দেওয়া উচিত। বাড়িতে অনেক কাজ, আগামী পরশু গায়ে হলুদ। বাড়ির বউ বলে রজনী বেগম এত কাজ ধরিয়ে দিয়েছেন তাকে। মেয়েটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। বাইরে টুপটাপ করে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তাহসিনের ঘরের বারান্দায় ঘরের আবছা আলোয় বসে আছে মেয়েটা। পাশে তাহসিন। সে ময়ূরীর শরীর ঘেঁষে বসে আছে পাশে। বেতের চেয়ারের পাশাপাশি একসাথে দুই নরনারী নীরবতা পালন করতে ব্যস্ত। ময়ূরী ঘাড় ঘুরিয়ে তাহসিনের দিকে তাকালো। তাহসিন বলল, আমায় কি ক্ষমা করেছো, নাকি এখনো অভিমানে বুক ভারী হয়ে আছে? কারণটা কি তোমার স্বামী? মেয়েটা ঘাড় নিচু করে মাথা চেপে ধরল। তাহসিন নিঃশব্দে ফ্লোরে গিয়ে বসলো। ময়ূরীর কোলে মাথা রেখে ভাঙা গলায় বলল, আমি ভীষণ শক্ত একটা মানুষ, জানো। কখনো কারো সামনে মাথা ঝুঁকতে শিখিনি। তবে তোমায় কবুল বলার পর থেকে পদে পদে মাথা ঝুঁকিয়েছি। বিয়েটা আমি পুতুলের জন্যই করেছিলাম, কিন্তু আল্লাহ তো আমায় ভালোবাসা দিয়েছে। আজ যদি স্বীকার করি আমার বিয়ে করা স্ত্রীকে আমি ভালোবাসি, তাহলে কি তুমি আমায় বিশ্বাস করবে না? আজ সকল এই দ্বিধা পেরিয়ে কিশোরী কন্যা স্বামীর চুলের ভাঁজে হাত রাখল। গলায় কেমন বিষণ্ণ স্বর ছিল তার। স্বামী যে কোলে মাথা রেখে উত্তরের আশায় বসে আছে এখনো। ময়ূরী খানিকক্ষণ পর নিচু স্বরে বলল, ভুল মানুষ মাত্রই হয়। এখনো রেগে আছো? রেগে নেই তো, শুধু নিজেকে একটু সময় দিচ্ছিলাম। এই মান অভিমান আর ভালো লাগছে না আমার। আজ না হয় কাল মৃত্যু হলে মাটির নিচে রেখে দিয়ে আসা হবে। এত জেদ, এত অভিমান পুষে রেখে লাভটা কি হবে বলুন তো? তাহসিন চোখ তুলে তাকালো। কিশোরীর শান্ত মুখখানা বড্ড বিষণ্ণময় ঠেকলো তার কাছে। শ্যামবর্ণের পুরুষ হাত বাড়িয়ে ময়ূরীর খালি হাত শক্ত করে আঁকড়ে ধরল। কি ভাবছো এত? কেমন যেন লাগছে, অদ্ভুতভাবে সব এলোমেলো হয়ে গেছে। যেমন? বুঝতে পারছি না আমি কি করছি, আগামীতে কি করব কিংবা কি হবে, সবকিছু কেমন ঘোলাটে মনে হচ্ছে। শোনো, যা হওয়ার হয়ে গেছে। চাইলে আমরা অতি ঠিক হতে পারবো না। সব কিছু ছেড়ে তোমার পড়াশোনায় মন দাও। সামনের সপ্তাহে তোমার না পরীক্ষা। বাড়িতে এত কাজ রেখে পড়ায় মন দিই কি করে? তাহসিন কপাল কুঁচকে ফেললো, আশ্চর্য হয়ে বলল, বাড়ির কাজ তোমায় কে করতে বলেছে? ময়ূরী শান্ত গলায় বলল, বিয়ে বাড়ি এটা, কাজ তো থাকবেই কম বেশি। বাড়ির বউ হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, সে আমি পড়াশোনা করি কিংবা না করি। তোমায় আমি বাড়িতে কাজ করার জন্য বিয়ে করে ঘরে আনিনি। যদি তোমার ধারণা এমনই হয়ে থাকে তাহলে আর এই বাড়িতে তোমাদের রাখবো না আমি। তোমার টেস্ট শেষ হয়ে গেলে ঢাকা ফিরে যাব। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, আপনি কি পাগল হয়েছেন? পরিবার দেখে যাব কোথায়? পরিবার ছেড়েই তো থেকেছে এতদিন। তুমি আর আমাদের মেয়ে মিলেই না হয় ছোট একটা পরিবার বানাবো আমরা। সেটা হয় না। কেন হয় না? ময়ূরী চাপা শ্বাস ফেলে তাহসিনের দিকে ফিরে চুলে বিলি কাটতে কাটতে বলল, পরিবার ছেড়ে থাকতে বুঝি আপনার খারাপ লাগে না? শহর কে আছে বলুন তো? গ্রামে কি কেউ থাকে না? কেউ কি শিক্ষিত হয়ে গ্রামে কাজ করছে না? পরিবারের সাথে জীবন কাটিয়ে যদি মৃত্যুও হয় তবু আপনি বলতে পারবেন সারাটা জীবন আপনি পরিবারের সাথেই কাটিয়েছেন, সুখে দুঃখে একসাথে থেকেছেন। তাহসিন মৃদু হাসলো, হেসে বলল, আমি চাইলে এখানে থাকতে পারি না, আর আমার অনেক দায়িত্ব। কিসের এত দায়িত্ব আপনার? তাহসিন উত্তর না দিয়ে ময়ূরীকে টেনে নিচে নামিয়ে পাশে বসালো। তার কোলে মাথা রেখে সেখানে টান টান হয়ে শুয়ে রাতের আবছা আলোয় ময়ূরীর ছোট মুখটা দেখে বলল, আমি যেখানে যাই না কেন তুমি আমার সঙ্গে যাবে না, থাকবে না আমার পাশে? ময়ূরী বলল, যেতে তো বাধ্য আমি। তাহলে এত কথা বলো কেন? আমাদের ছোট্ট একটা সংসার আছে, সেই সংসারে তুমি, আমি আর আমাদের ছোট্ট একটা সন্তান আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আরও সাউ হবে, সংসার বড় হবে আমাদের। লজ্জায় মেয়েটা মুখ ফিরিয়ে নিল। তাহসিন কিশোরীর লাজ দেখে আশ্চর্য হয়ে বলল, লজ্জার কিছু বলেছি আমি? আমাদের কি ছানাপোনা হবে না? বাজে কথা। বাজে কথা কি বলেছি? আপনি সরুন তো, কাজ আছে আমার। তাহসিন উঠল না আর না সরে বসলো, উল্টো বইয়ের
মন হালকা করার জন্য উঠে বসে তাকে কাছে টেনে নিল। মেয়েটার সাথে অনেক অন্যায় করেছে সে, যেটা করা উচিত হয়নি তার। চাইলেই তো আর ভুলগুলো শুধরে নেওয়া যাবে না, কিন্তু অতীত ভুলে নতুন করে জীবন শুরু করা যাবে। আল্লাহ না করুক কাল যদি তার কিছু হয়ে যায় তাহলে আজীবন সে ময়ূরীর কাছে প্রতারক হয়ে থেকে যাবে। একজন স্বামী হিসেবে এটা বয়ে চলা তার পক্ষে সম্ভব নয়। ময়ূরী তার স্ত্রী, তাহসিনের ব্যাপারে সবকিছু জানার অধিকার তার আছে। তাহসিন ভাবল আজ ময়ূরীকে কিছু কথা জানাবে সে, যা সওদাগর বাড়ির কেউই জানে না। পুতুল অবধি নয়। আফিয়ার ছোট্ট একটা ঘর, সেই ঘর বিয়ের পর খুব যত্ন করে সাজিয়েছিল। এই ঘরে আগে মাহাতাব মত্ত থাকতো তার সাথে। কত মিষ্টি স্মৃতি লেগে আছে সেই ঘরটায়। আজও যখন মাহাতাব কাছে আসে তখন তার কোনো স্পর্শ মধুর মতো মিষ্টি লাগে না, কেমন বিষের মতো বিষাক্ত মনে হয়। আজকাল বুকে ভীষণ ব্যথা হয় মেয়েটার। এত ব্যথা জন্মের পর সে কখনো পেয়েছে কিনা জানা নেই। তখন মধ্যরাত, বাইরে শীতল বাতাসে মুখরিত চারিপাশ। মাহাতাব নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আফিয়ার পাশে, শরীর ঘেঁষে। লোকটার শরীর থেকে সিগারেটের কড়া গন্ধ ভেসে আসছে এখনো। খানিকক্ষণ আগেও এই লোকটা আফিয়াতে মত্ত ছিল। গভীর ঘনিষ্ঠতা ছিল দুজনের মধ্যে। আফিয়া চাইলেই তাকে বারণ করতে পারে না মুখের উপর দরজা বন্ধ করে দিতে। আজ সে কত কিছু জানতে চেয়েছে মাহাতাবের কাছে। মাহাতাব নীরব ছিল, নিশ্চুপ থেকে নীরবতা পালন করছিল। মাহাতাব যখন চুপ থাকে তখন মেয়েটার যন্ত্রণা হয় ভীষণ। আগে তো মাহাতাব এমন ছিল না। মাহাতাব কখনো আফিয়ার কোনো কথা কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করতো না, তাহলে আজ কেন লোকটা এমন করছে? দ্বিতীয় স্ত্রীর কাছেও যাবে না, আবার মুখ ফুটে কিছু বলবেও না। ভোর সকালে আফিয়া গোসল সেরে বের হয়েছে সবে। মাহাতাব আড়মোড়া ভেঙে বিছানায় বসতে আফিয়ার গম্ভীর মুখ দেখে গম্ভীর গলায় বলল, কড়া করে এক কাপ রং চা দিও আফি। আফিয়া ভেজা চুল মুছতে মুছতে বলল, মাহতাব, আপনার এই খামখেয়ালি স্বভাব আমার ভালো লাগছে না। আমি আবার কি করলাম? আমি 1000 বার জিজ্ঞেস করেছি শান্তার সাথে চম্পার কি সম্পর্ক, আপনি জানেন নিশ্চয়ই। শান্তাকে নিয়েই জিজ্ঞেস করো। তার সাথে আমি কথা বলি না। তাহলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। তোমার আমার ব্যাপারে কথা বলার থাকলে বলো, না হলে বাদ দাও। এখন চা এনে দিবে নাকি বাড়ি থেকে বেরিয়ে যাবো এখন? আফিয়া রেগে ঘর থেকে বের হলো। নিচে কিছু লোকজন রুহুলের সাথে ডেকোরেশন নিয়ে আলোচনা করছে। আফিয়া মাথায় লম্বা কাপড় দিয়ে সিঁড়ি বেয়ে নামতেই ছেলেগুলো সালাম দিল তাকে। আফিয়া সালামের উত্তর নিয়ে মাহাতাবের একজন কাছের ছেলেকে বলল, তুমি ভাই আজ সন্ধ্যায় এসে কিছু জিনিসের লিস্ট নিয়ে যেও। হলুদ তো কাল হবে, তাই জিনিসগুলো আগেই আনতে হবে। ছেলেটা মাথা নাড়ল। আফিয়া রান্নাঘরের দিকে যেতে চাইলে রুহুল তাকে থামিয়ে দিয়ে ছেলেগুলোকে বিদায় দিয়ে বলল, বড় ভাবি বড় ভাই কি উঠেছে? হ্যাঁ ভাই, উনি বোধ হয় ফ্রেশ হবেন এখন। ভাইকে একটু বলবেন দুপুরে একটু উপজেলা যেতে হবে। উপজেলা কেন? উনি না বললেন বিয়ে এই কয়েকদিন আর কাজে যাবেন না? রুহুল হেসে বলল, রাজনীতি করে ভাই, ঘরে বসে থাকলে কি আর কাজ হবে ভাবি? আফিয়া গম্ভীর হলো। রান্নাঘরে গিয়ে চা বানিয়ে এলো ঘরে। মাহতাব গোসল সেরে বিছানায় বসে বসে ফোন ঘাঁটছিল। আফিয়া ফিরতে দৃষ্টি সামনে রেখে ফোন রেখে দিল। চা হাতে নিয়ে সেখানে চুমুক দিতে এসে বলল, রুহুল বলছিল আজ আপনাকে নাকি উপজেলায় যেতে হবে। যাব। হঠাৎ বাইরে থেকে ময়ূরীর কণ্ঠস্বর শুনে আফিয়া দৌড়ে গেল দরজার কাছে। দরজা খুলে দিতে ময়ূরীর হাসজ্জ্বল মুখ দেখে মেয়েটা অবাক হলো। ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে বলল, আয় হায়, আজ নতুন বউয়ের হলো কি? এমা দেখি দেখি, তুমি আজ সকালে গোসল করেছো? একসাথে এত প্রশ্ন শুনে ময়ূরী হতভম্ব হয়ে বলল, তুমি কি শুরু করলে ভাবি? ব্যাপার কি? স্বামীর সোহাগ পেয়ে আজ মনটা বুঝি খুব বেশি ফুরফুরে? ময়ূরী লজ্জায় মুখ ফিরিয়ে বলল, বাজে কথা বলবে না, তেমন কিছু নয়। বড় আম্মা সকালে ঘরে গিয়ে জানালেন আজ বরপক্ষের কিছু লোকজন আসবেন বাড়িতে মেয়ের জিনিস দিতে। হ্যাঁ আসবে, তারা আমাদের আত্মীয় হয়, চিন্তার কিছু নেই। আমি তো কাউকে চিনি না। চিনে যাবে। এখন বলো আমার দেবর কোথায় গেছে? উনি তো ফাহাদকে নিয়ে ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছেন। কোথায় গেছে জানি না, যাওয়ার আগে বলে গেল ফিরতে একটু দেরি হবে। আফিয়া আর ঘাটল না। ময়ূরীকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ানোর সময় মেয়েটা শরীর খালি দেখে বলল, তোমার গহনা কই? দাদি দেখলে কিন্তু রাগ করবেন, বাজে কথাও শোনাবেন। ময়ূরী আফিয়াকে নিয়ে তাহসিনের ঘরে গেল। আলমারি খুলে গয়নার বাক্স থেকে পাতলা কিছু গয়না গায়ে জড়িয়ে নিল। আফিয়া পুরো ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করতে করতে বলল, ফাহাদকে তোমার কাছে রাখো কেন? তাতে কি হয়েছে? ও তো জ্বালায় না। বোকা মেয়ে। মেজো আম্মা কেন পুতুলকে নিয়ে নিজের কাছে রাখেন বুঝো না?
ময়ূরী মাথা নাড়িয়ে না বুঝালো। আফিয়া বিছানায় পা উঠিয়ে বসে ময়ূরীকে পাশে বসতে বলল। ময়ূরী পাশে এসে বসতে এসে বলল, ফাহাদ তোমাদের মাঝে থাকলে তাহসিন বিরক্ত হতে পারে। ময়ূরী আশ্চর্য হয়ে বলল, বিরক্ত হবেন কেন? উনি নিজেই তো জোর করে ফাহাদকে নিয়ে এলেন। আরে বাবা, ফাহাদকে নিয়ে এসেছে তাতে কি হয়েছে? সে তার বোনের শ্বশুর বাড়ি এসেছে, তাতে দোষের কিছু নেই। আমি ওই কথা বলিনি, বলতে চাইছি স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রাইভেসি দরকার আছে না? আছে নাকি? ময়ূরীর কথা শুনে আফিয়া এক চোখ পাকিয়ে বলল, বোকা, স্বামী স্ত্রী বলতে শুধু একটা ঘর ভাগাভাগি করে থাকা নয়, তাদের নিজের মতো একটা জায়গা থাকে, নিজের মতো কথা, নিজেদের মতন সময়। ফাহাদ থাকলে কি আর সেসব হবে? ময়ূরী লজ্জা আর অস্বস্তিতে নিচে তাকিয়ে গয়নার বাক্সটা টেনে বন্ধ করলো। তোমরা সবাই আজকাল অদ্ভুত কথা বলো। অদ্ভুত কি? একটা মারলে সব এমনিতেই বুঝে যাবে। কাজের কাজ করো, না হলে আজীবন কাঁদতে হবে। ময়ূরী দ্রুত মুখ ফিরিয়ে নিল। লজ্জা লাগে ভাবি। লজ্জা তো তোমার স্থায়ী বাসিন্দা। আফিয়া হেসে উঠে দাঁড়ালো। চলো নিচে যাই, মেজো আম্মা গিয়ে দাঁড়িয়ে আছে নিচে। নতুন বউ দেরিতে গেলে আবার আমার উপরে দোষ চাপাবে। নিচে নামতে ওরা দেখলো সওদাগর বাড়ির ড্রয়িং রুম ভরে গেছে মানুষে। বউঝিরা এদিক ওদিক ছোটাছুটি করছে। বড় খালাদের কয়েকজন হাত গুটিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে। মাটির হাঁড়িতে মিষ্টির গন্ধ উঠছে। ময়ূরী নিচে এসে দাঁড়াতে কয়েক জোড়া চোখ তার দিকে তাকালো। নতুন বউ হলে কি হয়, ঘর থেকে বেরোলে কথার ঝড় বইবে, অথচ বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে। সওদাগর বাড়ি বাইরের মানুষ যেমন আসে না উৎসব ছাড়া। এই যে অনুষ্ঠান শুরু হবে, এখন থেকে শুরু হবে তাহসিনের বউয়ের উপর নজরদারি। কিন্তু আজ মেয়েটার মন অদ্ভুত শান্ত। তাহসিনের কথাগুলো যেন মাথার ভিতর উষ্ণতা ছড়িয়ে রেখেছে। মেয়েটা আজ সকালেই ঠিক করেছে সে আর ছোট ছোট ব্যাপারে রাগ জমাবে না। এমন সময় দূর থেকে পুতুল দৌড়ে এসে বলল, মা, নানির শাশুড়ি ডাকে তোমাকে। আফিয়া পুতুলের কথা শুনে হেসে ফেলল। ময়ূরী হাঁটতে শুরু করতেই আফিয়া কানে কানে বলল, দেখো দাদি যেন আজ রেগে না যায়। চোখ রাঙালে কিছু বলো না যেন, শুধু মাথা নাড়াবে। তোমার ওই ঠোঁট বেঁকানোর অভ্যাস বাদ দাও। ময়ূরী বিরক্ত হয়ে বলল, আমি কি ঠোঁট বাঁকাই? হ্যাঁ, তুমি জানো না? রজনী বেগমের ঘরে তখন কেউ নেই তিনি ছাড়া। আফিয়া আর ময়ূরী প্রবেশ করতেই রজনী বেগম ঠান্ডা কণ্ঠে বললেন, আইসো, আসো, কিছু কথা ছিল তোমার সঙ্গে। পেছনে থাকা আফিয়া হঠাৎ চুপ হয়ে গেল। ময়ূরী ভয় পেল, কি হয়েছে আবার? তোমার স্বামী কই? ময়ূরী বলল, সকালেই বের হয়েছেন, সঙ্গে ফাহাদও আছে। রজনী বেগমের রুক্ষ মুখখানিক নরম হলো। ভালোই করছে, কাল রাইতে সে তোমার ব্যাপারে অনেক কথা কইছে আমার লগে। ময়ূরী চমকে তাকালো, বলল, আমার ব্যাপারে? হ, তাহসিন পোলা মানুষ হইলেও তার মনে অনেক কথা জইমা থাকে। ময়ূরী আর কথা বলতে পারল না, চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকলো। তিনি ফের বললেন, নাতবো, সংসার আঁকড়ে ধরতে শেখো। তাহসিন তোমারে খুব ভালোবাসে। তোমাগর মধ্যে যা ভুল বোঝাবুঝি আসিল আর জানি না বারে। সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে সময় লাগে অনেক। ময়ূরী বলল, যে আমি চেষ্টা করব। এখন যাও, আজকে অনেকে আইব, তোমার পাশে থাকার দরকার। ওরা ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। জানা গেল ছেলের বাড়ির মানুষ দুপুরের আগ দিয়ে আসবেন। বাড়িতে সেই হিসেবে রান্নার ব্যবস্থা শুরু হলো। হিমি মুখ কালো করে বসে আছে নিজের ঘরে। তাহসিনের সাথে একচোট ঝগড়া হয়েছে তার। সে গ্রামে থাকতে চাচ্ছে না আর এখানে তার কাজ শেষ। সকালে বর্ষা হিমির যাওয়ার খবর শুনে তার ঘরে এলো। হিমি বর্ষাকে বসতে দিল। বর্ষা হাসি মুখে বলল, হিমি বলল, তুমি চলে যেতে চাইছো যে? কাল বাদে পরশু বিয়ে, আর এখন গেলে হয়? হিমি বলল, আমার ঢাকায় ফিরতে হবে বর্ষা, ছোট ভাই বোনদের একা বাসায় রেখে এসেছি। তোমার মা বাবা সেখানে থাকে না? না, আব্বু আম্মু বাংলাদেশের বাইরে থাকে, আমরা 3 ভাই বোন বাংলাদেশে থাকি। ও, তাহলে তাদেরও আসতে বলো। হিমি মুচকি হেসে বলল, ওরা আসবে না এখানে, বাদ দাও। তোমার আর আদনানের নাকি বিয়ের ব্যাপারটা আগাচ্ছে। বর্ষা ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে হিমির হাত দুটো মুঠোয় নিয়ে বলল, আমি তোমার এত খারাপ মনে হয় আপু? আদনান ভাইয়ের সাথে আমার বিয়ের কথা উঠেছিল ঠিকই, কিন্তু আমরা বিয়ে করছি না। সে যে এক সিনিয়র আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে, এ কথা জানার পর তাকে বিয়ে করি কিভাবে? হিমি আশ্চর্য হলো, আবার লজ্জাও পেল।
বুকের উপর থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আদনান তোমায় এসব বলেছে? জি, আরও কি বলেছে জানো? কি বলেছে? খুব শীঘ্রই তোমাকে বিয়ে করবে। ইস, বাজে কথা বলবেন না। আচ্ছা যাও তুমি, আমি অনেকক্ষণ পর আসছি। সকাল গড়িয়ে দুপুর হলো। ছেলে বাড়ির মানুষ এসে গেছে, সবাই ব্যস্ত মেহমান নিয়ে। বাড়ির বাইরে লাইটিং এর কাজ চলছে। ময়ূরী ব্যস্ত পুতুলকে নিয়ে। পুতুল ভাত খাচ্ছে মায়ের হাতে। বাচ্চাটা আজ ভীষণ জ্বালাচ্ছে খাবার নিয়ে। মাছ খাবে না বলে মাংস নিয়েছিল, এখন বলছে মাংস খাবে না। ময়ূরী চোখ রাঙিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।